আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা দর্শক। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়রা উম্মে সালমা, লিড অকুপেশনাল থেরাপিস্ট, ফেইথ বাংলাদেশ। আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বলেছি। আসলে অভিভাবকদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, কিন্তু সঠিক তথ্য ও সচেতনতার অভাবে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। হ্যাঁ দর্শক, আমাদের বিশেষ শিশুদের যত্নের কথা মাথায় রেখে আজকের আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডেন্টাল কেয়ার, করণীয় ও সচেতনতা। আমরা জানি আমাদের যে বিশেষ শিশুরা, তারা অনেকে দাঁত ব্রাশ করতে চায় না, ডেন্টিস্টের কাছে যেতে ভয় পায়, তাদের দাঁতের ব্যথা তারা মুখে প্রকাশ করতে পারে না। এর ফলে ছোট ছোট অনেক সমস্যা থেকে অনেক ধরনের বড় সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং তারা অনেক কষ্টের সম্মুখীন হয়। আর আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুমাইয়া আক্তার, অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন, ফেইথ বাংলাদেশ ডেন্টাল ইউনিট। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ফেইথ বাংলাদেশকেও ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আসলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যেহেতু অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডেন্টাল কেয়ার, করণীয় ও সচেতনতা, সেই বিষয়ের আসলে রেশ ধরেই যদি বলি যে দাঁতের ব্যথা না হলে আসলে আমাদের সেই কষ্টটা বোধ হয় না। সো কি করে আমরা বুঝবো যে আসলে আমাদের মুখের স্বাস্থ্যের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত, বা কেন এটা আসলে গুরুত্বপূর্ণ, আপনি কি মনে করেন? আচ্ছা, খুবই ধন্যবাদ, প্রশ্নটি খুবই সুন্দর। আসলে আমাদের প্রথমে যেটা জানা উচিত, আমরা জানি যে আমাদের শরীরের সকল কাজকর্ম এবং আমাদের পুষ্টি সব কিছুই আমরা পাই খাবার থেকে, এবং এই খাবারের সূচনাই হয় আমরা যখন মুখে নিই এবং সেটা গলাধঃকরণ করি। হ্যাঁ, আমাদের পেটে গেলে সেখান থেকে আমরা পুষ্টি পাচ্ছি। তো মুখের স্বাস্থ্য যদি আমরা ভালো না রাখি, তাহলে দেখা যাবে আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুখের সম্পূর্ণ মুখ এবং দাঁতের সকল ধরনের চিকিৎসা করা এবং এটার খেয়াল রাখা আসলেই জরুরি। ধন্যবাদ আপা। আসলে আমরা যেহেতু আমাদের বিশেষ শিশুদের নিয়েই কথা বলছি, সাধারণ শিশু আর বিশেষ শিশুদের যে দাঁতের সমস্যাগুলো, সাধারণ শিশুদের তুলনায় কি বিশেষ শিশুদের দাঁতের সমস্যাগুলো বেশি দেখা যায়? মানে এই কথাটা আসলে সত্যতা কতটুকু? জি, আমি ফেইথ বাংলাদেশ ডেন্টাল ইউনিটে আছি, এবং আমরা যখন ফেইথ বাংলাদেশে আমরা তো মূলত কাজ করি অটিজমের বাচ্চাদেরকে নিয়ে। অটিজম আমরা জানি যে এটা মস্তিষ্কের বিকাশজনিত একটি দীর্ঘস্থায়ী সমস্যা। অটিজমের বাচ্চায় এবং আমাদের ট্রেডিশনাল বা টিপিক্যাল যে বাচ্চারা থাকে তাদের অনেক পার্থক্য দেখা যায়। যেমন আমরা যদি দেখি একটা 5 বছরের টিপিক্যাল বাচ্চা যখন আমাদের কাছে আসে, সে অনেক কিছু বোঝে এবং অনেক কিছু বলতে পারে, বোঝাতে পারে, কিন্তু অটিজমের বাচ্চারা এটা পারছে না। তাদের দেখা যাচ্ছে তাদের একটা ডিলে থাকে। হ্যাঁ, তারা সব কিছু ঠিক মতন বোঝাতে পারে না। সো তারা যখন দাঁতের যত্ন নিতে হবে, এটা একজন ভালো বাচ্চা, একজন সুস্থ বাচ্চা যেভাবে পারে, অটিজমের বাচ্চারা সেভাবে পাচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে যে তাদের দাঁতের সমস্যাগুলো বেশি হচ্ছে। যখন আপনাদের কাছে একটি শিশু আসে, বিশেষ শিশু, আপনারা কোন ধরনের সমস্যাগুলোকে আসলে সবচেয়ে বেশি পান, ওদের মধ্যে দেখা যায় আপনি আপনার সেশনগুলোতে পান? ফেইথ বাংলাদেশ ডেন্টাল ইউনিটে আমাদের যে অটিজমের বা অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আসেন, তাদের আমরা দেখি যেহেতু তারা নিজেরা নিজেদের মুখ ক্লিন করতে পারছে না ঠিক মতন এবং যত্ন নিতে পারছে না, এক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে তাদের অনেক বেশি ক্যাভিটি থাকে, আমরা যেটাকে দাঁতের ক্ষয়রোগ বলি। এছাড়া আমরা দেখি যে তাদের মাড়ি ফোলা এবং মাড়ি ফোলা থেকে প্রদাহ হচ্ছে, টুথের ডিসকমফোর্ট, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ডিসকালারেশন থাকে। এই সমস্যাগুলো নিয়েই বাচ্চারা বেশি আসে। অনেক বাচ্চাদের দেখা যায় দাঁত নড়েও যাচ্ছে, এবং অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে যে দাঁত একদম ক্ষয় হয়ে ছোট হয়ে গেছে। বাবা মারা বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই আমাদের কাছে আসছেন। আমরা আসলে কমন শুনি, যেমন আমরা যখন অকুপেশনাল থেরাপি সেশনগুলো চালাই, প্যারেন্টসরা বলেন ব্রাশ করা তো আমাদের কাছে রীতিমতো যুদ্ধ।
বাচ্চা কোনোভাবেই ব্রাশ মুখে নিতে চায় না, টুথপেস্ট পছন্দ করে না, টুথপেস্ট দিয়ে তাকে ব্রাশ করাতে পারি না। সো এই যে জার্নিটা তাদের জন্য প্রত্যেকটা সকাল একটা যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়। তো সেক্ষেত্রে আসলে মানে এই ব্যাপারটা আসলে বাচ্চাদের মধ্যে কেন হয়, যে ওর এর পিছনে কি কারণ আপনার কাছে মনে হয়? আচ্ছা, আমাদের যারা অটিজমের বাচ্চা আছে বা অন্যান্য স্পেশাল চাইল্ড, তাদের আপনি তো থেরাপি যখন দেন আপনি এটা খেয়াল করেছেন যে তাদের সেন্সরি প্রবলেম অনেক বেশি থাকে। হ্যাঁ, তো সেন্সরি ওদের দেখা যায় টাচ সেন্সেশনের সমস্যা থাকে, কারো অর্ডারে থাকে, কারো টেস্টে থাকে। তো আমরা যখনই একটা বাচ্চাকে টুথপেস্ট দিচ্ছি বা টুথব্রাশ দিচ্ছি, টুথব্রাশের কি হয়, এটা ব্রিসেলগুলো অনেক নরম হয়। তো নরম হয় বা শক্ত হয়, একটা বাচ্চা যখন এটা মুখে দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটার একটা আলাদা ধরনের তাকে সেন্সেশন দিচ্ছে। হ্যাঁ, তাকে একটা দেখা যাচ্ছে যে এটা স্পর্শ এক ধরনের তাকে টাচ সেন্সেশন দিচ্ছে। তো এটা অনেক বাচ্চারা নিতে পারে না, যেহেতু তারা সেন্সিটিভ অনেক বেশি। আর আমরা যখন টুথপেস্ট দিচ্ছি তখন দেখা যায় এটার একটা অর্ডার থাকে, এটার একটা অর্ডারের কারণে বা টেস্টের কারণে তারা এই জিনিসটা নিতে পারে না, ফলে তারা দেখা যায় ব্রাশ করতে পারে না। হ্যাঁ, ব্রাশ করতে চাচ্ছে না এবং অভিভাবকদেরকে এটা নিয়ে ভোগান্তি হয়। তাহলে সেক্ষেত্রে আপনার কথার রেশ ধরে যদি বলি যে আসলে আমাদের বিশেষ শিশুদের ক্ষেত্রে আমরা কি তাদের টুথব্রাশ সিলেকশন অথবা টুথপেস্ট সিলেকশনের ক্ষেত্রে অভিভাবকরা কি কোনো মানে কি করলে আসলে ওদের জন্য বেটার হবে এই দুটা সিলেকশনের ক্ষেত্রে? আচ্ছা, আমরা যদি টুথব্রাশের কথা বলি, হ্যাঁ, তো বাচ্চাদের আমরা বেসিক্যালি টুথব্রাশটা কেন করি, আমাদের মুখের যত ময়লা আছে সেটা ক্লিন করার জন্য। হ্যাঁ, আমাদের মুখে আমরা 24 ঘন্টা যদি ব্রাশ না করি দেখা যায় যে একটা সাদা পরত পড়ে। হ্যাঁ, আপনি নর্মালি আপনার দাঁতেই যদি একটা টান দেন, নখ দিয়ে টান দিলে আপনি দেখবেন যে একটা সাদা পরত উঠে আসতেছে। তো এটাকে ক্লিন করার জন্য এটাকে আমরা যত দ্রুত ক্লিন করা যায়, যত দ্রুত ক্লিন করব আমাদের দাঁতে আর ময়লা হবে না এবং কোনো ধরনের ক্যাভিটি বলেন বা অন্যান্য যে কোনো রোগ বলেন, মুখের রোগ, সেটা হবে না। আমরা বাচ্চাদেরকে প্যারেন্টসদেরকে বলি যে আপনারা নরম ব্রিসেলের, হ্যাঁ, কারণ যখন আমরা হার্ড ব্রিসেলের কোনো একটা টুথপেস্ট বা টুথব্রাশ ইউজ করছি তখন দেখা যায় যে এটা আমাদের দাঁতের অন্য ধরনের একটা ক্ষয় করে, এটাকে আমরা অ্যাব্রেশন বলি। হ্যাঁ, দেখা যায় অনেক প্যারেন্টস এসে বলতেছে আমার দাঁত তো কেটে গেছে। হ্যাঁ, তো আমরা বলি সফট ব্রিসেলের, এবং এটা মোটামুটি মডারেট সফট যেটা আছে সেটা আমরা ইউজ করতে বলি, এবং একটু মাড়িতে প্রেস করে দাঁতের দিকে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা তো প্যারেন্টস বুঝবেন না, আমরা বলি যে আপনি মাড়ির দিকে রেখে, উপরের মাড়ির জন্য উপরের দিকে রেখে তারপরে নিচের দিকে ব্রাশ করবেন, নিচের মাড়ির জন্য নিচ থেকে উপরের দিকে ব্রাশ করবেন, তাহলে দেখা যায় যে মাড়িটা এবং দাঁতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসতেছে। আর যদি টুথপেস্টের কথা বলি সেক্ষেত্রে টুথপেস্টের এটা আমাদের বাচ্চারা তো এক একজন এক এক রকমের টুথপেস্ট বা এক এক ধরনের ফ্লেভার পছন্দ করে। আমরা যে কোনো ফ্লেভারের, ওরা যেটা নিতে পারছে এরকম যে কোনো ফ্লেভার আমরা ওদেরকে দিব। ওকে, ধন্যবাদ। আমাদের আসলে বাচ্চাদের ক্ষেত্রে যে ওরা যে খাবারগুলো খায়, আসলে কোন খাবারগুলো দাঁতের জন্য বেশি ক্ষতিকর বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, আমি ফেইথ বাংলাদেশে বা আমরা যখন ফেইথ বাংলাদেশে পেশেন্ট দেখি, আমাদের অটিজমের সাথে দেখা যায় এডিএইচডির পেশেন্টও আসে। হ্যাঁ, দেখা যায় বাচ্চারা খুবই হাইপার অ্যাক্টিভ, প্যারেন্টস এসে বলতেছে যে আমার বাচ্চা তো অনেক লাফালাফি করে, আপনি ওর ট্রিটমেন্ট কীভাবে করবেন বা আপনারা কিভাবে করেন। তো আমরা তখন বলি যে হচ্ছে আপনি ওর যে খাবার সিলেকশন আছে, হ্যাঁ, খাবার সিলেকশনের ক্ষেত্রে আপনি একটু সচেতন হন। আপনি ওকে চিনি দিবেন না, হ্যাঁ, প্রসেসড সুগার আমরা দেবো না, প্রসেসড ফুড আমরা তাকে দেবো না। আমরা তাকে তাহলে কি খাওয়াবো? আমার বাচ্চা কি কোনো কিছু খাবে না? অবশ্যই খাবে। আপনি তাকে খেজুর দেন মিষ্টির পরিবর্তে, সরাসরি তাকে মিষ্টি দিয়েন না, ফাস্ট ফুড দিয়েন না, তাকে আপনি হচ্ছে খেজুর দেন, বা বিভিন্ন ফলে আমরা দেখি যে মিষ্টি আছে, বা বিভিন্ন ফলের সাথেও তখন দেখা যায় টেস্টের সাথেও বাচ্চাটা দেখা যায় মানিয়ে যায় আস্তে আস্তে, আমরা যখন এগুলো দেখতে থাকি। তো এইভাবে আপনি অন্যান্য ভাত খাওয়ান, ওকে মাছ খাওয়ান, এবং সবচেয়ে বেশি দরকারি যেটা, আপনি যেই খাবারই তাকে খাওয়ান না কোনো প্রচুর পরিমাণে পানি খাওয়ান, এবং স্টিকি ফুড যেগুলো, যেমন অনেক চকলেট আছে যে আমরা খাওয়ার সাথে এটা দাঁতে লেগে যাচ্ছে, হ্যাঁ, আমরা কোনো কিছু ভাবেই কোনো কুলি করেও এটা যাচ্ছে না, তো তার সেই খাবারগুলো খাওয়ানো যেন আমরা একটু অ্যাভয়েড করি, আঁশযুক্ত খাবার যেন আমরা খাওয়াই, তাহলে এটা আমাদের দাঁতের এবং মুখের এবং শরীরের জন্য খুবই ভালো।
আম, অনেক বাচ্চাদেরই ছোটবেলা থেকে দেখা যায় তারা বোতল ফিডিং করে, এবং অনেকেই প্রায় 4-5 বছর 6 বছর পর্যন্ত দেখা যায় ফিডারে তারা দুধ খাচ্ছে বা ফর্মুলা মিল্ক খাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক প্যারেন্টস বলেন যে বাচ্চা তো ফিডার খেতে খেতে ঘুমিয়ে যায় বা দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। তো এইভাবে কি আসলে বাচ্চাদের দাঁতের কোনো ক্ষতি হতে পারে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ হচ্ছে এটা নিয়ে কথা বলতে গেলে আসলে কথা শেষ হবে না। আমরা বাচ্চাদেরকে যখন দেখি, দেখা যায় যে আমরা এই যে রাত্রেবেলা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা না খেয়ে থাকি। হ্যাঁ, আমাদের মুখটা ওয়াশ আউট হওয়ার সময় পায় না। আমরা সারাদিন যেই কাজই করি না কেন, আমরা অল্প হলে পানি খাচ্ছি, আমরা কথা বলছি, এতে যেটা হয় আমাদের মুখের মাসেলগুলো নড়ে এবং আমাদের লালা গ্রন্থিগুলো খুলে যায় এবং আমাদের লালা মুখে আসে, যেটাতে কি হয় আমাদের খাবারগুলো ওয়াশ আউট হয়ে যায়। কিন্তু রাত্রেবেলা কি হয়, এরকম কোনো সুযোগ নেই, কারণ আমরা কমপ্লিটলি ঘুমন্ত অবস্থায় থাকি এবং রেস্টিং অবস্থায় থাকি। তো বাচ্চারা যখন এই যে দুধ খাচ্ছে, তখন এটা ফিডারটা শেষ হয়ে গেলে মা তো আর পানি খাওয়াচ্ছেন না তাকে। হ্যাঁ, তখন কি হয়, এই যে হচ্ছে দুধের যে উপাদান আছে এটা থেকে ব্যাকটেরিয়া জন্মায় এবং তার দাঁতে এটা লেগে থাকে, দীর্ঘ সময় পর্যন্ত লেগে থাকার কারণে দেখা যাচ্ছে তার দাঁতে ক্ষয় হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কোনো প্যারেন্ট যদি ঘুমানোর ঠিক আগ মুহূর্তে বাচ্চাকে দুধ খাইয়ে থাকেন, অবশ্যই তাকে কুলি করানো প্রয়োজন। কুলি করানো অবশ্যই প্রয়োজন। এবং হচ্ছে আমরা যেটা বলে দিই যে আমাদের কাছে যখন আসেন প্যারেন্টস, আমরা বলে দিই যে আপনি আপনার বাচ্চাকে রাত্রে যদি এভাবে ফিডিং করান, তাহলে আপনি সাথে একটু পানিও খাওয়াই দিবেন। হ্যাঁ, ফিডারে করে একটু পানিও খাইয়ে দিবেন। পানি খাইয়ে দিলে কি হবে যে এটা ওয়াশ আউট হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি একটু রক্ষা হলো আর কি। আচ্ছা, বাট আসলে এটা কি এই যে বোতল ফিডিংটা সে করছে, যে বাচ্চারা লং টাইম ধরে করতে থাকে, এটা কি দাঁতের কোনো গঠনগত সমস্যা বা কোনো ভাবে কি ইম্প্যাক্ট করতে পারে? জি, অবশ্যই ইম্প্যাক্ট করে। কারণ আমরা নর্মালি যেটা দেখি যে আমাদের বাচ্চা তো থাকে গ্রোয়িং স্টেজে, তাই না? এক এক সময় এক এক বয়সে বাচ্চারা আস্তে আস্তে করে বড় হতে থাকে, তেমন আমাদের মুখের গঠনেরও চেঞ্জ হয়। তো আমরা বাচ্চাকে যখন ফিডার খাওয়াচ্ছি, সে লং টাইম ধরে এটা চুষতেছে। তো এটা যখন সে হচ্ছে চুষে, তখন দেখা যায় তার এলংগেটেড হয়ে যাচ্ছে ফেসটা। হ্যাঁ, তখন দেখা যায় দাঁতগুলো যেভাবে আসা দরকার সেভাবে আসতেছে না। অনেক বাচ্চার মায়েরাই আপনাকে এসে, আপনি যখন থেরাপি দেন দেখবেন যে বলতেছে যে আমার বাচ্চা ফিডার খায়, তো আমার বাচ্চার মুখটা এরকম হয়ে গেছে। আপনি দেখলেই বুঝবেন, যে আপনি হিস্ট্রি নিলেই বুঝবেন যে এই বাচ্চাটা ফিডার খাচ্ছে। বা অনেক বাচ্চাদের দেখা যায় আঙুল চষার অভ্যাস থাকে, অনেক বছর পর্যন্ত সামনের দাঁতগুলো তাদের উঁচু হয়ে যায়, ফলে দেখা যায় যে সে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, এতে তার মুখটা শুকনো হয়ে যাচ্ছে। তো শুকনো মুখে যেটা হয় যে আমাদের ব্যাকটেরিয়াগুলো অনেক বেশি কাজ করে এবং তার দাঁতের ক্ষয় দেখা যায়। ঠিক, আসলে আপনি যে কথা বলছেন এই ধরনের অনেকগুলো কেস আমরা পাই, যে অনেক লম্বা সময় ধরে এই অভ্যাসগত কারণে বাচ্চাদের অনেক ধরনের দাঁতের সমস্যা হয়ে থাকে। সো এই জিনিসগুলো আশা করি প্যারেন্টস আজকে আমাদের অতিথির মাধ্যমে আপনারা জিনিসগুলোতে অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকে তো আমরা সবাই শুনি যে সকালে একবার ব্রাশ করতে হবে, রাতে একবার ব্রাশ করতে হবে, এটা আমাদের একদম পুঁথিগত নিয়ম। তো শিশুদের ক্ষেত্রে আসলে এই আদর্শ নিয়মটা কি? আচ্ছা, এটা শুধু শিশুদের জন্য না, হ্যাঁ, এটা বড়দের জন্যও। আপনাকে 2 বেলা ব্রাশ করতে হবে। সকালে আপনি ব্রাশ করবেন খাওয়ার পরে, এবং রাত্রে ব্রাশ করবেন ঘুমানোর আগে। এবং আপনি এটার সাথে ফ্লসিং করেন, কারণ আপনার দাঁতের যে ময়লাগুলো, ব্রাশ কি করে আমাদের দাঁতের উপরের ময়লাগুলো শুধু ক্লিন করে দিচ্ছে। ফ্লসিং করলে যেটা হচ্ছে, ডেন্টাল ফ্লস আমাদের দাঁতের 2 দাঁতের মাঝখানের ময়লাগুলো ক্লিন করছে। আর আমরা যখন লবণ গরম পানি, আমরা বলে দিই যে আপনারা লবণ গরম পানি একটু হালকা গরম পানিতে লবণ মিশিয়ে সেটা কুলকুচি করেন, তাহলে কি হয়, তখন দেখা যায় যে আমাদের যেই জায়গাগুলোতে এই ফ্লস এবং ব্রাশ পৌঁছাতে পারছে না, সেই জায়গাগুলোকে লবণ গরম পানিটা ওই জায়গাগুলোকে ক্লিন আউট করতেছে। তাহলে কি হয়, দেখা যায় যে টোটাল আমাদের মুখের স্বাস্থ্যটা ভালো থাকছে। আপা যেটা বললেন যে আসলে ফ্লসিং এর ব্যবহারটা, আসলে এটা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে, এবং আমার মনে হয় অনেক মানুষই আমরা ফ্লসিং ব্যবহারই করি না। সো এটা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য, ধন্যবাদ আপাকে এই ইনফরমেশনটা, গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ারের জন্য। বাজারে তো অনেক ধরনের টুথপেস্ট পাওয়া যায় এখন। সো ফ্লুরাইড যে টুথপেস্টগুলো, এগুলো আসলে বাচ্চার জন্য কতটুকু নিরাপদ? আচ্ছা, আমরা সাধারণত ডেন্টাল সার্জনরা যেটা বলে থাকি যে 0 থেকে 6 বছর পর্যন্ত আমরা নন ফ্লুরাইড টুথপেস্ট সেটা ইউজ করতে বলি। কারণ হচ্ছে ফ্লুরাইড দেওয়া যে উপাদান থাকে,
হ্যাঁ, ফ্লুরাইড এবং অন্যান্য যে উপাদানগুলো থাকে বড়দের টুথপেস্টে, সেটা যেটা হয় যে বাচ্চার বমি ভাব হতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাচ্চার পেটে ব্যথা করতেছে, বাচ্চা এসে বলতেছে যে আমার বমি বমি লাগতেছে, আবার দেখা যায় এটা থেকে বিষক্রিয়াও হতে পারে। এবং আরেকটা ব্যাপার যেটা আমরা আমাদের 6 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তারা যদি ফ্লুরাইড টুথপেস্ট কন্টিনিউয়াসলি ইউজ করে তাহলে দেখা যায় যে তাদের দাঁতের উপরে একটা সাদা আবরণ পড়ে গিয়েছে এবং এটা সারা জীবন থেকে যায়। হ্যাঁ, নতুন যে দাঁতগুলো আসে সেগুলোতে থেকে যায়, যেটাকে আমরা ফ্লুরোসিস বলি। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই বা মানে বয়স অনুপাতে আমাদের টুথপেস্ট সিলেকশনটা অবশ্যই এই ব্যাপারে নজর দিতে হবে। আর যদি বলি যে মাউথ ওয়াশের ক্ষেত্রে, মাউথ ওয়াশ কি আসলে বাচ্চাদের জন্য ব্যবহার করাটা নিরাপদ নাকি শুধুমাত্র বড়দের জন্য? মাউথওয়াশের ব্যাপারটা হচ্ছে, মাউথওয়াশটা কি আসলে? মাউথওয়াশটা হচ্ছে এমন একটি তরল বা সলিউশন যেটা মুখের হচ্ছে পরিষ্কার করার জন্য, মুখের দুর্গন্ধ দূর করার জন্য আমরা বেসিক্যালি ইউজ করছি। তো মাউথওয়াশটা আমরা ছোটদেরকে দেই না, কারণ মাউথওয়াশ গিলে ফেলার একটা সম্ভাবনা আছে এবং এটা থেকেও দেখা যায় যে একটা বিষক্রিয়া হতে পারে, বাচ্চাটার একটা সমস্যা হতে পারে। এই জন্য আমরা মাউথওয়াশ ছোটদেরকে দেই না 6 বছরের নিচে। এবং যেই বাচ্চাগুলোকে আমাদের ফেদ বাংলাদেশে যখন প্যারেন্টসরা আসেন, আমরা ওদের হিস্ট্রি নেই এবং জিজ্ঞাসা করি যে আপনার বাচ্চাটা কি স্প্লিট করতে পারে, ওকে থুথু করে ফেলে দিতে পারে, কোনো কিছু কুলি করতে পারে। যখন প্যারেন্টস বলে যে হ্যাঁ পারে, তখন আমরা তাকে বলি যে হ্যাঁ তাহলে ওর এই প্রবলেমের জন্য আমরা এই মাউথওয়াশটা প্রেসক্রাইব করছি। নাহলে আমরা সবাইকে বলি যে আপনি আপনার বাচ্চাকে লবণ গরম পানি দিয়ে কুলকুচি করেন, নিজে করেন এবং বাচ্চাকেও করান, তাহলে এটা সবচেয়ে নিরাপদ। তার মানে মাউথ ওয়াশ বা পেস্ট মানে আসলে দাঁতের যত্নের জন্য অবশ্যই আমার ডেন্টিস্টের একটা প্রেসক্রিপশন নিয়ে বা মাউথ ওয়াশ ইউজের ক্ষেত্রে প্রেসক্রাইবড হলে দেন আমরা সেই ব্যাপারে সচেতন হওয়ার মানে সে ব্যাপারে আমরা ব্যবহারের কথা চিন্তা করতে পারি। যে আমাদের মাঝে একজন প্যারেন্টস প্রশ্ন করেছেন যে যেহেতু আমরা টুথব্রাশ পেস্ট নিয়ে কথা বলছিলাম, যে ইলেকট্রিক টুথব্রাশ কি ভালো হবে? আচ্ছা, আমাদের এখানে যেহেতু স্পেশাল বাচ্চারা আসেন, হ্যাঁ, ইলেকট্রিক টুথব্রাশের ব্যাপারটা হচ্ছে এটা তো অনেক বেশি ভাইব্রেশন হয়। আমরা এটা যখন অন করে দিচ্ছি তখন একটু ভাইব্রেশন হয়। তা আমাদের বাচ্চাদের দেখা যায় যে নর্মালি যেহেতু তাদের সেন্সরি প্রবলেমটা অনেক বেশি, দেখা যাবে সে আসতেছে না, সে কোনো কাজ করতে দিচ্ছে না, হ্যাঁ, বা ব্রাশ করতে দিচ্ছে না। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি ইলেকট্রিক টুথব্রাশটা যে বোঝে এবং বেসিক্যালি বড়দেরকে দেই এবং ছোট যারা ট্রেডিশনাল পেশেন্ট আছে বা টিপিক্যাল আছে সেই বাচ্চাদেরকে আমরা দিই। এছাড়া আমরা দেই না, অটিজমের বাচ্চাদেরকে দেই না, কারণ ওরা এটা নিতে পারে না। আমাদের সুমাইয়া আপার কথার রেশ ধরে আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে উনি প্রথমেই কিন্তু শেয়ার করেছিলেন যে আমাদের অটিজম বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক ধরনের সেন্সরি ইস্যুস থাকে। সো সে যে টুথব্রাশটা ব্যবহার করছে সেটা যদি ইলেকট্রিক হয়ে থাকে, অবশ্যই তার ডেন্টিস্ট প্লাস হচ্ছে যেই থেরাপিস্ট ওরাল প্লেসমেন্ট থেরাপি উপর স্পেশালাইজড, সো তাদের একটু মতামত নিয়ে আপনারা এই ধরনের ইকুইপমেন্ট সিলেকশনের ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন। আদারওয়াইজ আমাদের সন্তানরা যেহেতু তাদের কষ্টগুলো প্রকাশ করতে পারে না, তাদের জন্য আসলে ওই মুহূর্তটা আরো বেশি কষ্টকর হয়ে যায়। যখন বাচ্চাদের নতুন দাঁত ওঠে, হ্যাঁ, অনেক সময় বাচ্চারা অনেক অস্বস্তিতে ভোগে। তো সেই সময়টায় আসলে অভিভাবকরা কিভাবে যত্ন নিলে সে বাচ্চাটার জন্য ভালো হয়? আচ্ছা, বেসিক্যালি আমাদের বাচ্চাদের দাঁত ওঠা কিন্তু শুরু হয় 6 মাস বয়স থেকে। হ্যাঁ, তো ছোট বাচ্চা তো সে কিছু বলতে পারে না, 6 মাসের একটা বাচ্চা তো বেসিক্যালি তার কোনো কিছুই বোঝানোর ক্ষমতা নেই। তো তখন দেখা যায় কি প্যারেন্টসরা বেসিক্যালি যখন খেয়াল করবেন দেখবেন যে বাচ্চা লালা ঝরতেছে, হ্যাঁ, মুখ দিয়ে। তো এটা ব্যথার জন্য। অনেকে আবার বলেন যে হচ্ছে আমার বাচ্চার মাড়ি লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, তো দাঁত ওঠার আগে একটা পেইন হয়। তো আমরা বলি যে আপনি বাচ্চাকে শক্ত জিনিস, হ্যাঁ, এর শক্ত খাবার যেগুলো আছে, বিশেষ করে গাজর, শসা, এই জাতীয় খাবার বলি যে ওকে চিউ করতে দেন। তাহলে কি হয় যে সাময়িক একটা আরাম হয়। বা আমরা বাচ্চাকে একটু বড় যখন বাচ্চা হয় তখন আমরা তাকে বলি যে আপনারা ওকে আইসক্রিম খেতে দিতে পারেন। বাচ্চারা তো আইসক্রিম বেসিক্যালি পছন্দই করে। হ্যাঁ, বাসায় বানানো যে কোনো একটা আইসক্রিম আমরা তাকে দিতে পারি। তো এটা খেলে এবং এই যে ঠান্ডাটা, আইসক্রিমের ঠান্ডাটা, এটা দেখা যায় যে তাদের ব্যথাটা একটু কমিয়ে দেয়। আচ্ছা,
দর্শক, আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং আমরা চেষ্টা করছি আপনাদের মনের যত ভাবনা, যত প্রশ্ন সেগুলোকে সামনে তুলে ধরার জন্য। এবং আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা আরও প্রশ্ন করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শিশুদের আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যখন মাউথওয়াশ নিয়ে আমরা কথা বলছিলাম যে অনেক বাচ্চাই টুথপেস্ট গিলে ফেলে, হ্যাঁ, এবং হচ্ছে মুখে ফেনা ধরে রাখাটা, যখন আমরা ব্রাশ করি আমরা কিন্তু মুখে ফেনাটাকে ধরে রেখে একসাথে হয়তো সেটাকে স্প্লিট আউট করছি। তো এই যে মুখে ধরে রাখার ব্যাপারটা আমাদের বেশি শিশুদের অনেকেরই কিন্তু এই জায়গাটায় সমস্যা হয়। তারা মুখে ধরে রাখাটা এবং হচ্ছে টুথপেস্টটাকে হোল্ড করে তারপর ফেলে দেওয়াটা, হ্যাঁ, এই জিনিসগুলো তাদের ডিফিকাল্টিস ফেস করে। তো সেক্ষেত্রে তখন প্যারেন্টস কি করতে পারেন? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে আমি নিজেও আমরা হচ্ছে টিভিতে অনেক ধরনের বিজ্ঞাপন দেখি না, যে কোলগেটের, পেপসোডেন্টের বা অন্য যে কোনো টুথপেস্টের, দেখা যায় একদম টুথব্রাশের পুরো মাথা পুরো ব্রিসেল ভরে হচ্ছে পেস্ট দেওয়া হয়। তো আমরা এটা দেখে অভ্যস্ত। তা আমরা মনে করি যে আসলে আমি যদি পুরাটা ভরেই দেই তাহলে দেখা যাবে যে অনেক ভালো পরিষ্কার হবে হয়তো। হ্যাঁ, এটাই সবচেয়ে ভুল ধারণা। হ্যাঁ, আমরা বাচ্চাকে কতটুকু দিব? আমরা হচ্ছে একটা মটরশুঁটির দানার সমান পি সাইজ, এবং ছোট বাচ্চাদেরকে আরো একটু কমিয়ে, তাহলে কি হবে, ও যদি এই টুথপেস্টটা গিলেও ফেলে তাহলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই টুথপেস্টের পরিমাণটার উপরে নির্ভর করে যে বাচ্চা আসলে ফেলতে হবে কি হবে না। হ্যাঁ, আপনার বাচ্চা যখন অল্প করে আপনি এই যে মটরশুঁটির দানার সমান, এটা তো অনেক কম, হ্যাঁ, পরিমাণে অনেক কম, এটা তার মুখে থেকে গেলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে যে আসলে এটা অনেকের হয়তো অজানা থাকবে যে আসলে যে পরিমাণটুকু বাচ্চাদের ক্ষেত্রেও মেনটেন করা, তো ওই পরিমাণটুকু নিয়ে তারপরে হচ্ছে বাচ্চাকে আস্তে আস্তে অভ্যস্ত করা। ফেড বাংলাদেশে আমাদের যখন বাচ্চারা আসেন, অনেক প্যারেন্টসরা এসে বলেন যে আমার বাচ্চা তো আমাকে ব্রাশ করতে দিচ্ছে না, ব্রাশ দিলেই সে হচ্ছে এটা নিতে চাচ্ছে না। তো তখন বলে যে আপনি তাকে টুথপেস্ট কতটুকু দেন? হ্যাঁ, বললে তখন দেখা যায় যে আমি তো এতগুলো দিই। আমি বলছি যে আপনি পরের দিন যখন সেশনে আসবেন বা আমার এখানে ভিজিটে আসবেন, তখন তার টুথপেস্ট এবং টুথব্রাশটা সাথে করে নিয়ে আসবেন। আমি ওকে ব্রাশ করে দেখিয়ে দিব যে আসলে কতটুকু দিতে হয়। এরকম দেখা গেছে অনেক প্যারেন্টস যখন নিয়ে আসেন, আমরা যখন ব্রাশ করে দেখিয়ে দিই যে এইভাবে এতটুকু নিয়ে আপনি এতটুকু দিবেন, তখন দেখা যায় যে বাচ্চা ইজি ব্রাশ করছে। হ্যাঁ, তো এটা একটা ভ্রান্ত ধারণা যে অনেক বেশি বেশি টুথপেস্ট দিলেই দাঁত সুন্দর পরিষ্কার হবে। আচ্ছা, আমরা আরেকজন সম্মানিত দর্শকের প্রশ্ন নেই। যদি প্রতিদিন ব্রাশ করানো সম্ভব না হয় তাহলে কিভাবে ঝুঁকি কমাবো? আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে ব্রাশিংটা তো অবশ্যই জরুরি। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আপনার বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি খাওয়ান। হ্যাঁ, পানি আপনি যখন বেশি করে খাবেন, আপনি প্রত্যেকটা খাবার খান, পানি খান, আবার খাবার খাওয়ান, আবার পানি খাওয়ান। তো আপনি যখন দিনে বেশ কয়েকবার পানি খাওয়াচ্ছেন বাচ্চাকে, তখন দেখা যাচ্ছে বাচ্চার মুখটা এমনিতেই ভালো থাকতেছে, ওয়াশ আউট হয়ে যাচ্ছে তার খাবারগুলো। তো এটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, সে জুস খাক তবুও পানি খাক। হ্যাঁ, যে কেউ বলতেই পারে যে হ্যাঁ জুসটা তো একটা তরল, তো এটা খাইলে কি সমস্যা? আচ্ছা, জুসটার মধ্যেও এমন কিছু উপাদান আছে যেটা দাঁতে লেগে থাকলে ক্ষতি, কিন্তু পানিতে এরকম কোনো কিছুই নেই। তো আপনি বেশি করে বাচ্চাকে পানি খাওয়ান এবং অন্তত চেষ্টা করুন যে আপনার বাচ্চার মাড়ি এবং দাঁত একটা সুতি কাপড় আঙুলে পেঁচিয়ে সুন্দর করে এটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে আপনার বাচ্চার মুখটা মুছে দিন। হ্যাঁ, এটা করতে আপনার খুব বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 30 সেকেন্ড সময় লাগবে, যেখানে আমরা ব্রাশ করতে বলি 2 মিনিট। হ্যাঁ, তো 30 সেকেন্ডসের মধ্যে আপনার বাচ্চার মুখটা ক্লিন হয়ে গেল। কিন্তু খেয়াল রাখতে হবে যে আসলে আরো কোনো ময়লা আছে কিনা। দাঁতের ফাঁকের ময়লাগুলো কিন্তু এভাবে পরিষ্কার হয় না। হ্যাঁ, তো ওই অভ্যাসটা তাকে গড়াতেই হবে, সেটা তার যেভাবে মানে শুরুটা এভাবে করা যেতে পারে। এবং এটা কি আমাদের আসলে নতুন অভিভাবকদের জন্য কি গাইডলাইন হিসেবে থাকতে পারে, যারা অবশ্যই প্রথম চেষ্টা করছেন যে আস্তে আস্তে আমি ব্রাশিংটা বাচ্চাকে আমার অভ্যস্ত বাচ্চা করব? যখন ছোট, হ্যাঁ, ওর যখন ও তো রেগুলার হচ্ছে মায়ের বুকের দুধ পান করছে, তাই না? তো এটাও একটা ব্যাপার। আমি যতবারই বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াবো তখন তো আমি পানি খাওয়াচ্ছি না, কি করব, সুন্দর একটা পাতলা সুতি কাপড় হাতে পেঁচিয়ে এটাকে একটু ভিজিয়ে বাচ্চার সুন্দর করে মুখটাকে ক্লিন করে দিব। হ্যাঁ, ক্লিন করে দিলে যেটা হবে যে ওর মুখে আর দুধের কোনো কণা থাকলো না। তো ওর ব্রেথটাও দেখা যাবে যে বাচ্চারা তো কাঁদে হা করে, অনেক মায়েরাই বলে যে আমার বাচ্চার মুখটা হচ্ছে স্মেল আসে, তো দেখা যাবে যে এটা থেকেও মুক্তি পাওয়া যাবে। আমাদের মাঝে আরেকজন প্যারেন্টস প্রশ্ন করেছেন, সাবিবা জেবা। উনি লিখেছেন অটিজমে সেন্সরি ইস্যু থাকলে কিভাবে ব্রাশ করাবো? আচ্ছা,
আপু আপনাকে অনেক ধন্যবাদ যে বাপুকে। আপনার বাচ্চা যেহেতু অটিজম আছে, ও সেন্সরি ইস্যু আছে, আপনি প্রথমে শুরু করবেন আপনার নিজের প্র্যাকটিস দেখানোর মাধ্যমে। হ্যাঁ, আপনি তাকে ডেমো দেখাবেন যে বাবা এটা ব্রাশ, ও একবারে এটা নেবে না, আপনি এটা চিন্তা করবেন না আমার বাচ্চা আজকেই শিখে যাবে। হ্যাঁ, ওকে আপনি রেগুলার এটা করান, একটা নির্দিষ্ট সময়ে করান। আপনি ওকে বলেন যে আব্বু এটা দিয়ে ব্রাশ করতে হয়, এটা নাও, এটা হাতে নাও, ওর হাতে দিবেন এবং ওকে এটা হাতে প্রথমে মুখে দেওয়ার চেষ্টা করবেন, ওকে হাতে দিয়ে ওকে দেখাবেন যে আসলে এটা দিয়ে কেমন অনুভূতি হয়। ওর হাতের অনুভূতিটা আস্তে আস্তে মুখে ইন্ট্রোডিউস করাতে হবে। হ্যাঁ, তার ইন্ট্রোডিউস করালে দেখা যাবে যে ইজি ওইটাকে নিতে শিখবে। ও যখন আস্তে আস্তে ওটাকে নিতে শিখবে, তারপরে আপনি তার সাথে টুথপেস্টটাকে ইন্ট্রোডিউস করান। হ্যাঁ, প্রথমে তার জিব্বায় দেন। আমি অনেক বাচ্চাদেরকে দেখছি যে তাদের জিব্বায় সুন্দর টুথপেস্ট দিলে তারা অনেক পছন্দ করে। হ্যাঁ, তো আস্তে আস্তে কখনোই তাদেরকে চাপ প্রয়োগ করা যাবে না। তার মানে হচ্ছে যে আসলে, কারণ উনি যেটা বলেন যে সেন্সরি ইস্যুস থাকলে প্রথম কিন্তু আমরা ডিরেক্টলি, আসলে আপনিও বলছেন যে ডিরেক্টলি আমরা ব্রাশিং এ চলে যাব না, আগে তাকে ডিসেন্সিটাইজ করতে হবে। যখন বাচ্চাটা আস্তে আস্তে ডিসেন্সিটাইজ হবে, দেন আমরা অল্প অল্প করে তখন ব্রাশিং এ যাব। শিশুর ব্রাশ মুখে দিলে সে বমি করে দেয়, আর শিশুদের জন্য কোন ধরনের ব্রাশ ব্যবহার করব? আচ্ছা, বয়স অনুযায়ী আমরা এক এক সাইজের ব্রাশ দিই। হ্যাঁ, তো বমি করে দেয় এটা কিন্তু হচ্ছে শুধু অটিজমের বাচ্চাদের জন্য না, এটা ছোট বড় সবার জন্য বেসিক্যালি। তো একটা বাচ্চাকে বা একজন বড় মানুষ যখন ব্রাশ সিলেকশন করবেন, আমরা ছোট বাচ্চাদেরকে বলি স্মল হেডেড ব্রাশ থাকে, হ্যাঁ, এবং সফট ব্রিসেলের ব্রাশ থাকে, আমরা সেটা দিয়ে আমরা যখন ব্রাশ করব তখন দেখা যাবে যে জোরে যখন আপনি ঘষা দিচ্ছেন মাড়িতে, তখন সেটা ছিঁড়ে যাওয়ার বা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বাচ্চা ব্যথাও পাবে না এবং সুন্দরভাবে আপনাকে ব্রাশ করতে দেবে। রাইট। সো হচ্ছে যে সেক্ষেত্রে কি মানে আর কোনো ধরনের ফর্মুলা প্যারেন্টস ব্যবহার করতে পারে? আরেকটু প্রিসাইজ করুন। যেমন হচ্ছে যে উনি যেমন বললেন যে যে বমি করে দিচ্ছে, তো এখানেও কি ওকে আর কোনো ওয়েতে মানে ডিসেন্সিটাইজ করা যেতে পারে, যেটার জন্য বাচ্চার প্রিপারেশন স্টেজটা আর একটু সহজ হবে? হ্যাঁ, আপনি ওকে বিভিন্ন ধরনের ভিডিও দেখাতে পারেন। হ্যাঁ, দেখা যায় বাচ্চারা কম বেশি বাবা মার সাথে থাকা অবস্থাতে ভিডিও দেখছে। হ্যাঁ, তো আপনি তাকে যে ব্রাশিং এর ভিডিও যেটা আছে বা ডেন্টিস্টের কাছে যাওয়ার যে ভিডিওটা আছে সেটা দেখালে যেটা হবে যে ও এটা বুঝতে শিখবে যে আচ্ছা আমরা যেটা দেখতেছি সেটা দেখে সে শিখবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে ব্রাশ করে এবং এটা এভাবে ইউজ হয়। তখন আপনি ওকে যখন ইন্ট্রোডিউস করতেছেন জিনিসটা, সেটা আরো বেশি সহজ হবে। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু আমাদের অনুষ্ঠানে ফিরে আসি, যে প্রশ্নের পাশাপাশি প্যারেন্টসরা অনেক কিছু জানতে চাচ্ছেন, যেমন স্কেলিং আসলে কতদিন পর পর করা প্রয়োজন? আচ্ছা, স্কেলিংটা আসলে কি গুরুত্বপূর্ণ কিনা শিশুদের ক্ষেত্রে, বা কতটুকু গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমাদের ফেইথ বাংলাদেশ ডেন্টাল ইউনিটে আমরা যেটা দেখি যে অনেক ছোট বাচ্চারাও আসে। হ্যাঁ, দেখা যাচ্ছে 3 বছর 4 বছর 5 বছর, হ্যাঁ, এরকম বাচ্চারাও আসে। দেখা যায় যে এসে বলতেছে যে হচ্ছে আমার বাচ্চার মুখে হচ্ছে মাড়ি ফুলে গেছে, রক্ত আসতেছে, বেসিক্যালি এই সমস্যাটা নিয়ে আসে। আবার অনেকে এসে বলে যে দুর্গন্ধ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তখন আমরা প্যারেন্টসকে বলি যে স্কেলিং করুন। স্কেলিংটা হচ্ছে একটা দাঁতের পরিষ্কার করার প্রক্রিয়া। হ্যাঁ, আপনার বাচ্চাটা যখন দীর্ঘ সময় ধরে ব্রাশ করছে না, বেশি করে পানি খাচ্ছে না, শুধু খাবারই খাচ্ছে, তখন দেখা যায় যে 48 ঘন্টা পরে এই ময়লাটা আস্তে আস্তে শক্ত হওয়া শুরু করে, ডেন্টাল প্লাকটা আস্তে আস্তে শক্ত হয় এবং এটা ডেন্টাল ক্যালকুলাস হয়ে যায়। হ্যাঁ, শক্ত, আমরা যেটাকে নর্মালি এসে আমাকে বলে যে আমার বাচ্চার দাঁতে তো পাথর হয়ে গেছে। আচ্ছা, বা বড় যে কেউ এসে বলে আমার দাঁতে পাথর হয়ে গেছে ডক্টর, এখন আমি কি করব? তখন আমরা বলি যে আপনি স্কেলিং করান। তো স্কেলিংটা আমরা হচ্ছে শুরু করি বাচ্চার দেখার পরে যে এই সমস্যা দিয়ে যাচ্ছে, তখন থেকে শুরু করতেছে। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তো দেখা যায় আসলে আমরা যখন সেশনে পান, ওরা কি প্রথমে আসলে খুব কোঅপারেটিভ হয়? মানে ওরা কি একসাথেই, মানে সব বাচ্চাই কি আপনি যখন কাজ শুরু করতে চাচ্ছেন ওয়েলকাম করে যে আপনাকে খুব স্মুথলি কাজ করতে দেয়, এরকম ব্যাপারটা হয় নাকি আসলে ওদের সাথে কাজ করতে গিয়ে ডিফিকাল্টিস হয়?
আচ্ছা, ওরা যেহেতু স্পেশাল চাইল্ড, হ্যাঁ, আমার ফেথ বাংলাদেশে আমাদের যখন স্পেশাল চাইল্ডরা আসে, ওরা আসলে সবসময় কোঅপারেটিভ হয় না, হ্যাঁ, এক একজনের এক এক ধরনের লেভেল থাকে। এর সাথে এডিএইচডি যদি যোগ হয় তাহলে এটা একটু ডিফিকাল্ট তো অবশ্যই হয়। তো আমরা প্রথমে যেটা করি, আমরা আগে প্যারেন্টসকে কাউন্সেলিং করি, হ্যাঁ, প্যারেন্টসকে জানাই যে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে চাচ্ছি, তো আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে, আপনাকে শান্ত থাকতে হবে। আপনি যতক্ষণ শান্ত থাকবেন আমরা ডেন্টিস্টরা ততক্ষণ ভালোভাবে কাজ করতে পারবো, আপনাকে সার্ভিস দিতে পারবো। তো বাচ্চার প্যারেন্টসরা যখন একটা মাইন্ডসেট করে ফেলেন না আমার বাচ্চা ট্রিটমেন্ট করাতেই হবে, তখন দেখা যায় যে এটা সহজ হয়। এবং দেখা যায় যে আমরা প্রথম সেশনেই বলে দিই যে আমরা প্রথম সেশনেই কিন্তু আপনার বাচ্চার ট্রিটমেন্ট শুরু করব না, হ্যাঁ, আমরা খুবই ইমার্জেন্সি না হলে, যে বাচ্চা একদম গাল ফুলিয়ে ফেলেছে এরকম না হলে আমরা প্রথম সেশনে কাজ শুরু করি না। আমরা ফার্স্টে তার সাথে নিজেকে ইন্ট্রোডিউস করাই এবং তারপরে গিয়ে আমাদের যেগুলো যন্ত্রপাতি আছে, ইনস্ট্রুমেন্ট হোক বা অন্যান্য ম্যাটেরিয়ালস হোক, সেগুলোকে ইন্ট্রোডিউস করাইলে কি হয়, সে বুঝতে পারে। আমরা তার হাতে দিয়ে দিয়ে তাকে টাচ করিয়ে তার গালে, মুখে, হ্যাঁ, নাকে, যেখানেই হোক না কেন, ঠোঁটে দিয়ে আমরা দেখাই যে এটাতে আসলে কোনো ব্যথা নেই। তার হাতে দিয়ে দেখাই, যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখালে দেখা যায় যে সে এটার সাথে ইউজ টু হয়ে যায়। যখন ইউজ টু হয় তখন আমাদের জন্য আলহামদুলিল্লাহ কাজটা অনেক সহজ হয়। আচ্ছা, অভিভাবকরা অনেকেই আছে আমাদের আমাদের বিশেষ শিশুদের মধ্যে অনেকেই আছে যে নন ভার্বাল, মানে সে ভাষায় তো প্রকাশ করতে পারছে না। সো তখন বাচ্চার যদি দাঁতে ব্যথা হয়, মানে প্যারেন্টস আসলে কি লক্ষণ দেখে বুঝবেন যে আমার বাচ্চার কোনো ডিসকমফোর্ট হচ্ছে দাঁতে? আচ্ছা, বেসিক্যালি অটিজমের যে বাচ্চাগুলো বা অন্যান্য স্পেশাল চাইল্ড যারা আসেন ফেথ বাংলাদেশে, আমি এখানে বেশিরভাগ সবাই খেয়াল করেছি যে এসে বলছে যে আমার বাচ্চাটা খেতে চাচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে বাচ্চা খেতে চাচ্ছে না। বাচ্চা কেন খেতে চাচ্ছে না, এটা যখন প্যারেন্টস দেখেন যে দাঁতের ভিতরে একটা গর্ত, হ্যাঁ, তখন তারা বুঝতে পারেন। এবং বাচ্চা যখনই খেতে যাচ্ছে বলছে আমার বাচ্চাটা 2-3 দিন ধরে কিছুই খায় না ডক্টর, এখন কি করা যায়? তো তখন দেখা যায় যে আমরা যখন ওরাল ক্যাভিটি চেক করি, হ্যাঁ, মিরর দিয়ে আমরা যখন চেক করছি, তখনই দেখা যায় যে দাঁতের কোনো একটা জায়গায় ফুটো, আচ্ছা, ক্যাভিটি পাওয়া যায়। বা অন্য যে কোনো সমস্যা, এই যে আমরা যেটা বললাম যে হচ্ছে স্কেলিং এর ব্যাপারটা যখন আসলো, আমরা বললাম যে দাঁতের চারপাশে ময়লা জমছে, হ্যাঁ, এইটাও দেখা যায় যে মাড়ি ফুলে গিয়েছে, অনেক বেশি মাড়ি ফোলা। অনেক সময় দেখা যায় যে ইনফেকশন অনেক দূর পর্যন্ত চলে যায়, যে গাল ফুলিয়ে নিয়েও বাচ্চারা চলে আসছে, হ্যাঁ। তো নন ভার্বাল যারা আছে তাদের রেগুলার যেটা অ্যাক্টিভিটিস, সেটার বাইরে কোনো কিছু হলেই দেখা যায় প্যারেন্টসরা একটু সচেতন হন যে আসলে ব্যথা আছে কি নাই। তখন ওনারা বুঝতে পারেন, যে তখন আমরা বলি যে আপনি খেয়াল করবেন যে আপনার বাচ্চাকে, যে ও দাঁতের ব্যথাটা আপনাকে তো সরাসরি বলছে না, তা আপনি খেয়াল করেন যে ও আসলে কোন কাজটা করছে না। অনেকে এসে বলে যে আমার বাচ্চা সারাদিন গালে হাত দিয়ে বসে আছে, হ্যাঁ, এটা থেকেও বোঝা যায় যে আসলে ওর দাঁতেও ব্যথা আছে। আচ্ছা, আমাদের মাঝে আরেকজন প্যারেন্টস প্রশ্ন করেছেন, ফারহানা জান্নাত সাথী। মুখে খাবার দীর্ঘক্ষণ ধরে ধরে রাখে, যার ফলে দাঁতে ছিদ্র হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। ভালোভাবে সকাল ও রাতে ব্রাশ করানো হয় নিয়মিত, এখন করণীয় কি? আচ্ছা, যখন হচ্ছে মুখে একটা বাচ্চা অনেক দীর্ঘ সময় ধরে খাবার ধরে রাখছে, তো এটার ইম্প্যাক্টটা পড়ে কোথায়? ও তো ক্লিন আউট হচ্ছে না খাবারটা, তো ওইটা ওখানে জমে থাকতে থাকতে দেখা যায় যে দাঁতের সবচেয়ে, আমাদের শরীরের কিন্তু সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত জিনিসটা হচ্ছে আমাদের দাঁতের এনামেল, যে সাদা অংশটা আমরা দেখতে পাই, হ্যাঁ। তো তখন দেখা যাচ্ছে যে এই এনামেলটা ক্ষয় হয়ে যাচ্ছে অনেক বেশি সময় ধরে যখন এই খাবারটা জমে থাকছে। আপনি আপনার বাচ্চাকে কিছুক্ষণ পর পরই একটু করে পানি দিন মুখে, তখন দেখা যাবে যে সে খাবারটা গিলতে চেষ্টা করবে, এবং তাকে একটু পোক করেন, ওকে বলেন যে আবু চাবাও, একটু গেলো, তুমি কি খাবারটা গিলেছো। ওর সাথে কন্টিনিউয়াসলি আপনি কথা বলেন, বা যে কোনো একটা অবজেক্ট দেখান, বলেন যে আবু বলে এটা কি, একটা কাপ দেখান, দেখিয়ে বলেন, কারণ খাবার টেবিলে তো আমরা খেলনা নিয়ে বসি না। আপনি একটা কাপ দেখান বা তার পছন্দের একটা খেলনা নিয়ে বলেন যে আবু বলো এটা কি। সে যখন এটা বলার চেষ্টা করবে তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি সে খাবারটা গিলে ফেলছে, তাহলে দীর্ঘ সময় ধরে তার দাঁতে এই ময়লাটা জমছে না। এবং যদি ক্যাভিটি হয়েই থাকে আপনি এটা বুঝতে পারেন, তাহলে অতি সত্বর আপনার আশেপাশে যে ডেন্টাল সার্জন আছেন বা ডেন্টিস্ট আছেন তার সাথে যোগাযোগ করুন। আর সেক্ষেত্রে যদি দাঁতে স্পট পড়ে যায়? সে স্পট পড়ে গেলে সেটাও আমরা ক্লিন করতে পারি,
হ্যাঁ, আচ্ছা। আমাদের আগে দেখতে হবে যে আসলে এই ক্ষতটা কতটুকু হচ্ছে গভীর, হ্যাঁ সেটার উপরে নির্ভর করছে আমরা কোন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা। অনেকের দেখা যায় যে দাঁতগুলো ভেঙে ভেঙে যায়, মানে অনেক বাচ্চাই দেখা যায় সামনের দাঁতগুলো বা একটু একটু করে ভেঙে ভেঙে আছে। তো প্যারেন্টস বলেন যেগুলো তো দুধ দাঁত, এগুলো তো পড়েই যাবে, সো এটা নিয়ে তো আর মাথা ব্যথা নেই। তো আসলে কি মানে ওটা ওভাবেই রেখে দেওয়া প্রয়োজন, না আসলে সেই দাঁতেরও যত্নের প্রয়োজন আছে? আচ্ছা, এই ব্যাপারটা কখন সব বেশি হয়, হ্যাঁ আপনি একটু বললেন না যে আমার বাচ্চা রাতে ফিডার খাচ্ছে। আচ্ছা। বাচ্চা রাতে ফিডার যখন খায় তখন এটা কি হয়, এটাকে আমরা বলি যখন দাঁতের এই ক্ষয়টা হয় সেটাকে আমরা বলি হচ্ছে নার্সিং বোটল ক্যারিস বেসিক্যালি। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, কিন্তু বেসিক্যালি যেটা হয় যে হিস্ট্রি নিলেই আমরা দেখি, প্যারেন্টসকে জিজ্ঞেস করলে প্যারেন্টস বলছেন যে আমাদের হচ্ছে বাচ্চা তো অনেক, আমি জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা কি রাতে ফিডার খায় বা খেত, তখন দেখা যায় যে ওনারা বলেন যে হ্যাঁ আমার বাচ্চা তো রাতে ফিডার খেত। তো এই যে এখান থেকে এটা শুরু, হ্যাঁ তো এই দাঁতগুলোকে অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে, না হলে কি হবে আমাদের এই দাঁতগুলো তো পড়ে গিয়ে নতুন দাঁত আসবে। হ্যাঁ, তখন দেখা যাবে যে ওই দাঁতগুলো পজিশন মতো আসছে না, এটা অনেক বড় একটা সমস্যা কিন্তু। আচ্ছা। আর আরেকজন জানতে চেয়েছেন প্যারেন্টস যে একবার স্কেলিং করলে কি বারবার করতে হয়, না একবার করলেই চলবে? আচ্ছা, আপনার স্কেলিংটা যদি প্রপারলি করা হয় তাহলে আপনি 6 মাস অন্তর অন্তর, আমরা বলি যে আপনি আপনার ডেন্টিস্টের কাছে 6 মাস অন্তর অন্তর যান, 6 মাস 1 বছর পর পর যান, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মুখের স্বাস্থ্য কখন গরমিল হচ্ছে। হ্যাঁ, আপনি এই জন্য 6 মাসে একটা ভিজিট করেন, ডাক্তারকে দেখান যে সব কিছু ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় আপনার ডেন্টিস্টই আপনাকে বলবেন যে আপনার স্কেলিং করার প্রয়োজন আছে কিনা। আরেকজন প্যারেন্টস প্রশ্ন করেছেন যে ব্রাশ করার সময় মাড়ি থেকে ব্লাড আসে, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, ব্রাশ করার সময় মাড়ি থেকে ব্লাড আসার বিভিন্ন কারণ থাকতে পারে। এক হচ্ছে আপনি যখন ব্রাশ করছেন এটা কতটুকু চাপ দিয়ে করছেন, কতটুকু জোরে করছেন, কতটুকু বল প্রয়োগ হচ্ছে সেখানে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। হ্যাঁ, তো এই ব্রাশ করার সময় আপনি খুব জোরে ব্রাশ করবেন না, আপনি নরম ব্রিসেলের করলে এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনি হার্ড ব্রিসেলের যখন করছেন দেখা যায় অনেকের মাড়ি কেটে যায়, এটা একটা হচ্ছে রক্ত পড়ার কারণ হতে পারে। আরেকটা যেটা আমি বলছিলাম যে আপনি এই যে দীর্ঘদিন ধরে যে দাঁতে আপনার ময়লা জমে যাচ্ছে, ক্যালকুলাসটা জমতেছে, এটার জন্য কিন্তু আপনার দাঁতটা দেখা যাচ্ছে যে দাঁতের মাড়ির নিচে হ্যাঁ ময়লা জমে যাচ্ছে। নর্মাল একটা আমরা যদি উদাহরণ দিই, আপনি যদি চিন্তা করেন যে আমাদের নখে বা আঙ্গুলের নিচে যদি কাঁটা ফোড়ে তখন কি হয়, এটা একটা প্রদাহ সৃষ্টি করে, তাই না, একটা ব্যথা হয় আমাদের। তো আপনার মাড়িতে কন্টিনিউয়াসলি দাঁতের চারপাশে এই ময়লা যখন জমছে, হ্যাঁ ক্যালকুলাস জমছে, জমে জমে দেখা যাচ্ছে যে এটা আপনার মাড়ির প্রদাহ সৃষ্টি করছে, তখন এটাকে ইনফ্লাম করতেছে এবং ইজি রক্ত আসতেছে। আপনি অবশ্যই আপনার আশেপাশের কোনো নিকটস্থ ডেন্টাল সার্জনের সাথে, বিডিএস ডক্টরের সাথে যোগাযোগ করুন, তাতে দেখা যাবে যে উনি আপনাকে সঠিক পরামর্শটা দিচ্ছেন। ঠিক ঠিক একইভাবে মানে আসলে এই যে ছোট ছোট বিষয়গুলো দেখা যায় আসলে এগুলোই তো একটা সময় অনেক বড় সমস্যার কারণ হয়ে থাকে। তো আসলে প্যারেন্টস আপনারা যখনই আপনারা এই ধরনের কোনো ডিসকমফোর্ট আপনার শিশুর মধ্যে দেখতে পাবেন, তখনই আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং তার সেটা সমাধানের জন্য। শিশুদের সাথে যখন আপনারা কাজ করেন, হ্যাঁ যে আপনি অনেক বাচ্চাই তো বললেন যে সবাই একই ধরনের বিহেভিয়ারের হয় না, তো অনেকের মধ্যে একটা ধারণা কাজ করে যে ডেন্টিস্টের কাছে নিলে মনে হয় ও আমার বাচ্চা তো বসবে না, সেক্ষেত্রে তো ওকে অজ্ঞান করেই কাজ করতে হবে। আসলে কি বাচ্চাদেরকে অজ্ঞান করে আপনাদের কাজ করতে হয় এরকম কোনো কিছু? ফেড বাংলাদেশের ডেন্টাল ইউনিটে আমরা বেসিক্যালি অজ্ঞান করে বাচ্চাদের কাজ করি না। হ্যাঁ, আচ্ছা। আরেকটা জিনিস যেটা থেকে রিস্ট্রেইন, হ্যাঁ মানে বাচ্চাকে বেঁধে কাজ করা, এটাও আমরা করি না। আচ্ছা। কারণ আমার বাচ্চাটা আমার কাছে যতটুকু আপনার কাছেও ততটুকু, মানে আপনার বাচ্চা তো আপনার কাছে আপনই, সেই বাচ্চাটা আমার কাছেও আপন। অবশ্যই। আমার বাচ্চাকে যেহেতু আমি বেঁধে রাখতে পারি না, আমি আপনার বাচ্চাকে কেন বাঁধতে যাব? হ্যাঁ, এই জন্য আমরা ফেড বাংলাদেশে কখনোই কোনো বাচ্চা আসলে তাকে বেঁধে কাজ করি না এবং অজ্ঞান করে কাজ করি না, তার জ্ঞান থাকা অবস্থাতেই আমরা কাজ করি। অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাকে বলি যে খুব বেশি হাইপার অ্যাক্টিভ থাকলে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন আছে আমাদের, হ্যাঁ যেটা দিলে বাচ্চার একটু ঘুম ঘুম ভাব আসে, হ্যাঁ তখন আমরা সেই মেডিসিনগুলো প্রেসক্রাইব করি, বা বাবা মাকে বলে দিই যে ওর যখন হিস্ট্রি নেই তখন আমরা ড্রাগ হিস্ট্রিও নিই, যে ও আসলে কোন ওষুধগুলো খাচ্ছে, কোনটার মধ্যে দিয়ে যাচ্ছে। তখন বাবা মারাই বলেন যে ওনারা অন্য যে ডক্টরের সাথে
সাথে কনসাল্ট করেন, সেই ডক্টরই ওকে হয়তো কোনো একটা ঘুমের ওষুধ দিয়েছে বা এমন কোনো একটা ওষুধ দিয়েছেন যেটা ওর ঘুম ঘুম ভাব আনে, তখন আমরা বলি যে আপনি ওই ওষুধটা আপনার এই সেশনের আধা ঘন্টা আগে খাইয়ে নিয়ে আসুন। তাহলে কি হয়, ওর একটু ঘুম ঘুম ভাব থাকে এবং প্যারেন্টস যখন আমাদেরকে সহযোগিতা করেন আমরা খুব ইজি কাজ করতে পারি। আচ্ছা, তো এক্ষেত্রে যখন আপনাদের কাছে প্যারেন্টস আসছেন, তাদের কি কোনো শারীরিক বা মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে কিনা, বাচ্চার প্লাস আমি যদি অভিভাবকদের কথা বলি তাদের ক্ষেত্রেও? আচ্ছা, প্যারেন্টসদের তো অবশ্যই দরকার আছে, তারা তো আসলে বিপদে পড়ে ডক্টরের কাছে যাচ্ছে, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে আমার বাচ্চা অসুস্থ, এটা কোনো মা বাবাই নিতে পারে না। ইভেন আমি ডক্টর, আমার বাচ্চাও যখন অসুস্থ হয় আমি সেটা নিতে পারি না। হ্যাঁ, তো আমরা যখন যাচ্ছি হচ্ছে প্যারেন্টসরা যখন আসছেন ওনারা নিজেরাই সচেতন থাকেন এবং আমরা যখন ওনাদেরকে কাউন্সেলিং করি তখন দেখা যায় এটা আরো সহজ হয়। হ্যাঁ, আর বাচ্চাদেরকে তো বললামই যে আপনি ফার্স্টে ডেমো দেখান, ওকে যে কোনো একটা ভিডিও দেখান। হ্যাঁ, ছোট খেলনা অনেক হচ্ছে পাওয়া যায়, ডক্টর স্টুল পাওয়া যায়, সেগুলো কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, সেটা আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে ওর সাথে খেলেন। আপনি ওর সাথে যখন খেলবেন, ওকে যখন এই জিনিসটা বোঝাবেন, দেখাবেন, তখন দেখা যাবে যে এটা খুবই ইজি হয়। আসলে প্যারেন্টসদের জন্য একটা স্বস্তির জায়গা কিন্তু ওনারা খোঁজেন, যে আমি কোথায় গিয়ে আমার সবগুলো সমস্যা বলতে পারবো এবং কেউ ধৈর্য ধরে আমার কথাটা শুনবে। সো আই থিঙ্ক এই ক্ষেত্রে হয়তো ফেইথ বাংলাদেশে আপনারা প্যারেন্টসদের জন্য কতটুকু স্বস্তিমূলক আপনারা এনভায়রনমেন্ট তৈরি করেন বা কিভাবে করেন যে একজন প্যারেন্টস এসে নির্দ্বিধায় তার বাচ্চা নিয়ে আপনার সাথে বা আপনাদের সাথে কাজ করতে পারবে? আচ্ছা, ফেইথ বাংলাদেশে যখন কোনো একজন স্পেশাল চাইল্ডকে নিয়ে আসেন প্যারেন্টস, ওনারা আসলে আমরা অনেক প্যারেন্টসকে দেখি যে ওনারা অনেক ভীত যে আমার বাচ্চাটা কি দাঁতে চিকিৎসা করাতে দিবে কি না, ওর তো এই অবস্থা। হ্যাঁ, আমরা আগে প্যারেন্টসকে অ্যাসিওর করি যে আপনি শান্ত হন। হ্যাঁ, আপনি শান্ত হন, আপনি ধৈর্য ধরেন, আপনার ধৈর্যের উপরে আপনার বাচ্চার ট্রিটমেন্ট। আপনি ধৈর্যহারা হলে আপনার বাচ্চার ট্রিটমেন্ট আমি করতে পারবো না, আমরা কেউই পারবো না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে ফেইথ বাংলাদেশে আসলে আমরা ডেন্টাল ইউনিটে ঢোকার সাথে আমরা ওকে ছেড়ে দিই, আমরা প্যারেন্টসদের সাথে কথা বলি এবং ও যতক্ষণ ব্যথা না পেয়েছে ততক্ষণ সবকিছু ঠিক, ও যা ইচ্ছা তাই করতে পারে, আমরা এখানে কখনোই আটকাই না। হ্যাঁ, আমরা ওকে ছেড়ে দিই। আমরা আসার সাথে যে ডক্টরই থাকুক না কেন উনি বলেন যে হচ্ছে আপনার বাচ্চাকে ছেড়ে দেন, ও ব্যথা যেন না পায়, জাস্ট এতটুকুই আমরা দেখি। আসলে তাহলে বলতে পারি এটা আমাদের একটা চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। সো হচ্ছে যে প্যারেন্টসরা একটা স্বস্তিমূলক এনভায়রনমেন্ট পেতে পারে জি। ডেন্টাল ইউনিটে। ধন্যবাদ আপা। এখানে যদি একজন প্যারেন্টস আসতে চান তাহলে প্রথমে কিভাবে তার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কি হবে বা কিভাবে তাদের জন্য আসার পথটা সুগম হবে? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের ফেইথ বাংলাদেশের ডেন্টাল ইউনিটের একটা ওয়েবসাইট আছে। ওকে, অনেকে আপনি যদি ফেইথ বাংলাদেশ ডেন্টাল ইউনিট লেখেন তাহলে দেখা যাবে যে ওটা সামনে চলে আসে। আপনি সেটাতে ফার্স্টে ক্লিক করবেন এবং আপনি স্ক্রল করলে দেখবেন যে ওখানে বুক অ্যাপয়েন্টমেন্টের হচ্ছে একটা অপশন আসে। আপনি ওইখানে যান, ওইখানে ইনফরমেশন, বাচ্চার নাম, ঠিকানা, বাবার নাম, ফোন নাম্বার, হ্যাঁ, সাথে হচ্ছে ইমেল অ্যাড্রেস, সব কিছু ওখানে দেয়া থাকে। বাচ্চার বয়স উল্লেখ করারও একটা সেগমেন্ট আছে, আপনি কোন ডেটে নিতে চাচ্ছেন, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টটা সেটাও আছে, আপনি কোন টাইমে নিতে চাচ্ছেন, আপনি কোন ডক্টরকে সিলেক্ট করতে চাচ্ছেন, এভরিথিং ওখানে আছে। আপনি নিজের মতো যদি আপনি অনলাইনে করতে পারেন তাহলে তো হচ্ছে বুকিং হয়েই গেল। আর এরপরে আপনি পাচ্ছেন না, আপনি কি করবেন? ফেইথ বাংলাদেশে হেল্পলাইন নাম্বার আছে, হ্যাঁ, আপনি সেখানে কল করেন। হ্যাঁ, আপনি সেখানে কল করলে যেটা হবে যে আপনার সাথে যে কোনো প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন এবং তাকে আপনি জানাবেন যে আপনি আসতে চাচ্ছেন এবং আসার পরেও আপনি অন স্পটেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ডক্টর যদি ফ্রি থাকেন। ওকে, সেক্ষেত্রে ওনারা কি কি তথ্য বা রিপোর্ট সাথে নিয়ে আসলে মানে নিয়ে আসা প্রয়োজন? আচ্ছা, একটা বাচ্চার অটিজমের হোক বা আমাদের হচ্ছে টিপিক্যাল চাইল্ড হোক, যেই হোক না কেন, তার অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে। হ্যাঁ, একটা বাচ্চার শারীরিক সমস্যা থাকাটা অস্বাভাবিক না। আমরা যেটা বলি, আপনি প্রিভিয়াস যে ডক্টর দেখিয়েছেন তার সকল রিপোর্টগুলো সাথে করে নিয়ে আসেন। হ্যাঁ, এটাতে যেটা হয় যে আমরা খুব সহজে বুঝতে পারি যে ওর আসলে কোন মেডিসিনটা প্রেসক্রাইব করা উচিত। হ্যাঁ,
কোনো বাচ্চার দেখা যায় যে অ্যাজমার প্রবলেম আছে, হ্যাঁ এই বাচ্চাটাকে আমরা কিন্তু হঠাৎ করে ধরেই তার ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ অ্যাজমার হচ্ছে আমরা যখন ডেন্টাল ইউনিটে ঢুকি এটা কিন্তু হচ্ছে একটা অপারেশন থিয়েটার একরকম। সো এটা কিন্তু একটা ভয়ের জায়গায় আমাদের ট্রেডিশনাল যারা পেশেন্ট আছেন, ট্রেডিশনাল বড় হোক বা বাচ্চা হোক, তারাই কিন্তু অনেক ভয় থাকে। তো একটা স্পেশাল চাইল্ড যখন আসছে সে তো অবশ্যই এটা তার কাছে ভীতির কারণ। হ্যাঁ, তো আমরা বলি তার দেখা যায় যে আমি ট্রিটমেন্ট শুরু করতে গেলাম তার অ্যাজমা অ্যাটাক হয়ে গেল, তো তার যে মেডিকেল রিপোর্টগুলো আছে সেগুলো সবগুলো সাথে করে নিয়ে আসা উচিত। তার মানে যখন সেশনে আসবে দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখা যে অবশ্যই তার যে মেডিকেল হিস্ট্রিগুলো আছে এবং তার যত রিপোর্টসগুলো আছে অবশ্যই আপনারা সাথে ক্যারি করার চেষ্টা করবেন, যাতে আমাদের চিকিৎসার পথটা আরও সুগম হয়ে যায় এবং বাচ্চার ক্ষেত্রে সে যেন কোনো ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে না যায়। অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে আপনার কাছ থেকে আজকে জানলাম। আমি নিজে তো উপকৃত হলাম, আমি প্রিটি শিওর যে আসলে আমাদের যে দর্শক আছেন ওনারাও অনেক বিষয় সম্বন্ধে জেনেছেন, উপকৃত হয়েছেন। তো আপনি যদি আসলে মানে আলোচনার পর যে আপনার কাছ থেকে জানতে চাই যে একজন প্যারেন্টসকে আপনি কোন 3টা বিষয়ের প্রতি আসলে গুরুত্ব দিবেন, যে তাদের যে দাঁতের যত্ন বা ডেন্টাল কেয়ারের প্রতি আমাদের যে বিশেষ শিশুরা আছে কোন 3টে বিষয়কে আপনি খুব জোর দিয়ে বলবেন? আচ্ছা, সবার প্রথমে আমি বলবো যে আপনি নিজে ব্রাশ করেন। হ্যাঁ, আপনি নিজে যখন 2 বেলা ব্রাশ করবেন তখন দেখা যাবে যে আপনার বাচ্চাটাও আপনাকে দেখে দেখে শিখবে। হ্যাঁ, বাচ্চারা কিন্তু ফার্স্ট লার্নার, এবং আপনাকে দেখে দেখে প্যারেন্টস কি করে আপনি কতটুকু দেখেন আমি জানি না, কিন্তু আমি দেখি যে আমার বাচ্চাটা আমাকে দেখে শিখতেছে যে মা এটা করে, আচ্ছা ঠিক আছে আমিও এটা করি, বাবা এটা করে, ঠিক আছে আমিও এটা করি। হ্যাঁ, আসলে এটা কিন্তু বাচ্চারা তো খুবই অনুকরণ গুরুত্বপূর্ণ। প্রিয়। হ্যাঁ, অনুকরণ প্রিয়। সো আপনি নিজে করেন, আপনার বাচ্চাকে ঠেলে দেওয়ার দরকার নেই যে হ্যাঁ আব্বু তুমি ব্রাশ করো, ওকে জোর করার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে ব্রাশ করেন, ঘুরে বেড়ান, ব্রাশ করতে করতে ঘুরে বেড়ান, দেখা যাবে যে সেও ব্রাশ করছে। হ্যাঁ, সেকেন্ডলি আপনি যেটা আপনি ফ্লসিং করেন। হ্যাঁ, ফ্লসিং করলে যেটা হবে যে আপনার দাঁতের ময়লাটা পরিষ্কার হয়ে গেল। এবং থার্ডলি আমরা বলি আপনি লবণ গরম পানি দিয়ে কুলকুচি করেন। এই গার্গেলটা সত্যি অনেক জরুরি এবং আপনার মুখের একদম 100% যে হচ্ছে সমস্যা আছে সেটাকে দূর করে দেয়। ধন্যবাদ আপা। আসলে আবারও বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ইনফরমেটিভ একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের অনেক অনেক প্রশ্ন এসেছেন, আপনাদের অনেক জিজ্ঞাসা, আপনাদের অনেক জানার। আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতা রাখার জন্য এবং আপনাদের সকল জানা অজানা বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসার জন্য ফেইথ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সুস্থ দাঁতের সুন্দর হাসি বজায় থাকুক আমাদের শিশুর মুখে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।